আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তো হিউজ গরম। আর এই গরমের মাঝখানেই আমাকে লম্বা একটা সময় ক্লাস নিতে হবে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যত গরমই থাকুক না কেন, আমি আজকে পুরো ক্লাসটাই শেষ করব। তো একটু সময় লাগতে পারে, সেই সময়টা ধৈর্য সহকারে আপনি পুরোটুকু দেখার চেষ্টা করুন। আশা করি আপনার এটা তো আমার যে কোর্সটা রয়েছে এটা একদম শেষের দিকে ক্লাস। এই পর্যন্ত অনেকেই আসতে পারে না, আপনি আসতে পেরেছেন মানে অনেক কিছু। আর যারা আজকেই ফার্স্ট মানে আজকেই আমার প্রথম ক্লাস করতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি এই ক্লাসটা করার পর আপনি ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিবেন। মেহেদি স্যার লিখে সার্চ দিলে ইউটিউবে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলের প্লে লিস্টে দেখবেন সেলফ প্রিপারেশন নামে একটা প্লে লিস্টই রয়েছে। সেখান থেকে একদম সিরিয়াল ওয়াইজ আপনি সবগুলো ক্লাস করে নিতে পারবেন। তো চিন্তার কোনো কারণ নাই, আপনি ওইখান থেকেই করতে পারবেন। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তারা চাইলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে পারবো আপনাকে। 01876142101, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে কল দিবেন না কেউ, মেসেজ দিবেন। মেসেজ দিলেই আশা করি রিপ্লাই পাবেন। তো আজকের ক্লাসে আমরা তিনটা চ্যাপ্টার বলা যেতে পারে, দূরত্ব, ভগ্নাংশ এবং গড়, তিনটা চ্যাপ্টারই কমপ্লিট করে ফেলবো। এই চ্যাপ্টারগুলো একদমই সিম্পল সিম্পল অঙ্ক, এইখানে তেমন কোনো জটিল অঙ্ক নাই। আর আরেক কথা এইগুলা একটু কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে অন্য অন্য চ্যাপ্টারগুলোর চাইতে। তো এর আগের ক্লাসটাও গুরুত্বপূর্ণ ছিল, ওইটাও একটা কঠিন চ্যাপ্টার ছিল। এরপরে যে ক্লাসটা আসবে ধারা, এটাও গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটাও বেশ জটিল। তো তুলনামূলক এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা সহজ। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি। আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন, তারা আমাকে একটু কনফার্ম করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার জায়গা থেকে আপনি সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম করবেন, তাহলে আমি শুরু করে দেব। আমিও একটু চেক করে নেই তারপরেও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিকঠাক রয়েছে। তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, দেখুন আমরা এই বইটা থেকে করতেছিলাম, সমস্যা নাই, আপনার কাছে বই না থাকলেও কোনো প্রবলেম নাই। এর কারণ আমি প্রশ্ন লিখে দিব এই টাইপের, যেখানে আপনি যে চ্যাপ্টারটা পাবেন, যে বই আপনার কাছে আছে ওইটা দিয়েই আপনি চালিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে আপনাকে এই ক্লাস করলে এই বই কিনতে হবে এমন কোনো কথা না, এই বই ছাড়া আপনার কাছে যেটা আছে ওইটা দিয়েই চলবে। তো দেখুন আমরা এইখানে দূরত্বর, আমরা প্রথম যে চ্যাপ্টারটা করতেছি এটা দূরত্ব থেকে। এইখানে টোটালি 9টা অঙ্ক আছে, 9টা অঙ্ক প্রায় একই ক্যাটাগরির, অনেকটাই কাছাকাছি। আমি এইখান থেকে 3টা অঙ্ক করলে আপনি সবগুলো অঙ্ক পারবেন। দেখুন আমি 3টা অঙ্কই করে দিচ্ছি এইখান থেকে, দূরত্ব থেকে। এই 3টা অঙ্ক করলে আপনি সবগুলো অঙ্ক পারবেন। আমি প্রশ্নটা লিখতেছি, একটু সময় দিবেন। একটি গাড়ি একটি গাড়ি ঘন্টায় একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার 60 কিলোমিটার বেগে, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে 60 কিলোমিটার বেগে কিছু পথ, 60 কিলোমিটার বেগে কিছু পথ, এবং এবং ঘন্টায় ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে বেগে অবশিষ্ট পথ অবশিষ্ট পথ অতিক্রম করলো, পথ অতিক্রম করলো, অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়ি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার অতিক্রম করলো। গাড়ি মোট 5 ঘন্টায় 5 ঘন্টায় 240 কিলোমিটার 240 কিলোমিটার পথ পথ অতিক্রম করলো। 240 কিলোমিটার পথ অতিক্রম
করলো। আচ্ছা, এটা সময় লাগছে 5 ঘন্টা অতিক্রম করলো। এখন হচ্ছে আমাকে বের করতে বলতেছে যে ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে কত দূর গিয়েছিল। 60 কিলোমিটার পার আওয়ার বেগে অর্থাৎ ঘন্টায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল, বেগে কত দূর গিয়েছিল, কত দূর গিয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। এটার সমাধানটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন, আমরা এটার সমাধানটা কিভাবে করব। আচ্ছা, আপনারা যারা যারা লাইভে জয়েন হচ্ছেন একটু কষ্ট করে অন্যদেরকে মেনশন করে দিয়েন। হয়তো অনেকেই নোটিফিকেশন পায় না ক্লাসের, মেনশন করে দিলে তারা নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখুন এই প্রশ্নটা কি বলছে, বলছে দেখুন একটা গাড়ি এই জায়গা থেকে এইটুকু গেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার বেগে এই পর্যন্ত গেছে একটা গাড়ি, এই যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে এত এত পর্যন্ত গেছে। এরপরে এই গাড়িটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটু স্লো করে দিছে, অর্থাৎ গতি কমিয়ে দিছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই পর্যন্ত গেছে, পার আওয়ার বেগে এই লাস্ট পর্যন্ত গেছে। এখন এই জায়গা থেকে অর্থাৎ এই এ থেকে সি পর্যন্ত, এই এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, 240 কিলোমিটার। এবং এইটুকু যাইতে সময় লাগছে টোটাল 5 ঘন্টা, 5 ঘন্টা। তো দেখুন এখানে কিলোমিটার আর আওয়ার আছে, তো আমার একক নিয়ে কোনো ঝামেলা নাই, একক আর কনভার্ট করতে হবে না, কিলোমিটারকে মিটার, এই ঘন্টাকে মিনিটে, এরকম কিছু করতে হবে না, কারণ সবই তো ঘন্টা মিনিট একই টাইপেরই আছে। যদি এরকম হইতো কোনোটা মিটার দেওয়া আছে আর কোনোটা ঘন্টা দেওয়া আছে, তাইলে আমরা কি করতাম, সবগুলারে হয় মিটার সেকেন্ডে নিয়ে আসতাম, আর না হয় ঘন্টা আর হচ্ছে কিলোমিটারে নিয়ে নিতাম। তো এখানে সেম টু সেম ক্যাটাগরির দেওয়া আছে, তো আমার এইখানে আর একক ট্রান্সফার করতে হবে না। আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা দেখুন, এইটুকু গেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এইখানে যে আসলে 1 ঘন্টায় গেছে বা 1.5 ঘন্টায় গেছে এইটুকু আমরা টাইম জানি না। এইটুকুর গতিটা ছিল, গাড়ির যে গতি, ওই গতিটা ছিল 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত গেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন এইখানে যাইতে 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, মানে 5 ঘন্টার চাইতে কমই লাগছে। আবার এইটুকু বি থেকে সি পর্যন্ত গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, এখন এইখানেও কতক্ষণ টাইম লাগছে তা জানি না। আবার এই এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব 240 কিলোমিটার, কিন্তু এখন আমরা জানি না এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত, বা বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত। এইটাই বলছে যে 60 কিলোমিটার বেগে যে গেছিল এই এ থেকে বি পর্যন্ত, এই এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্বটা কত, এই এ বি এর মধ্যবর্তী দূরত্বটা কত, আমাকে এটাই বের করতে বলছে এই প্রশ্নে। বুঝতে পেরেছেন? এইখানে দেখুন এই প্রশ্নটা এটাই, একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে কিছু, এই যে একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে কিছু, 40 কিলোমিটার পার আওয়ার বেগে অবশিষ্ট অতিক্রম করছে, এবং এইটুকু যাইতে সময় লাগছে 5 ঘন্টা, এবং এইটুকুর টোটাল দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এখন ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে কত দূর গিয়েছিল, অর্থাৎ এই রাস্তার পরিমাণটা কতটুকু, আমাকে এটা বের করতে বলতেছে। তাহলে আমরা তো জানি না এইটুকুর মান কত, তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধরে গেছিল কত কিলোমিটার, এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার। তাহলে এই যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার। এখন আপনি চিন্তা করে দেখুন, এটাকে ওয়াই ও ধরতে পারেন, অথবা আপনি ধরতে পারেন কি, এই যে 240 থেকে এক্স এর টুকু বাদ দিলে যা থাকবে তাই না, এই যে এই রাস্তাটুকু, মানে এই টোটাল যেহেতু 240, তাহলে আমি যদি এইটুকু বাদ দেই এই যে 240 থেকে, অর্থাৎ এই টোটাল টুকু থেকে এই যে 240, এই টোটাল টুকু হচ্ছে 240, এই টোটাল টুকু থেকে আমি এইটুকু বাদ দিচ্ছি, এইটুকু মানে কি এক্স, এক্স পরিমাণ বাদ দিচ্ছি, তাহলে এইটুকু দূরত্বকে এইটুকু না। আপনি পরীক্ষার চিত্রটা এঁকে দিবেন, আপনার রিটেন পরীক্ষা আসলে এটা আপনি অবশ্যই এঁকে দিবেন। তাহলে আমরা এরপরে আমরা শুরু করতেছি, এইখানে দড়ি লিখবো, দড়ি লিখে লিখবো যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার।
বা এই যে এইখানে আমরা ওই কথা না লিখে আমরা এইখানে আরেকটু সহজ করে আমরা অঙ্কটা করতে পারি। আমরা বলতে পারি যে এইখানে এই কথাটাই লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি, অন্যভাবেও লিখতে পারি। আচ্ছা, আমি এই কথাটাই লিখলাম, 60 কিলোমিটার বেগে গিয়েছিল কতটুকু? 60 কিলোমিটার বেগে গিয়েছিল x কিলোমিটার। আমি এইটুকুই লিখলাম, 60 কিলোমিটার বেগে গিয়েছিল, 60 কিলোমিটার বেগে গিয়েছিল x কিলোমিটার, x কিলোমিটার। আপনি দেখুন এই অঙ্কটা বুঝতে পারতেছেন কিনা। এই যে এই জায়গাটুকু x ধরলে এইটুকু যে 240 মাইনাস x, আপনি যদি এইটুকু y ধরতেন তাহলে সেই সেম কথাটা হইতো, x আর y এর যোগফল হইতো 240। আমি যদি একটু এখানে লিখি x প্লাস y সমান সমান হইতো কত? 240। এরপরে এই যে y এর মান কত হয়ে যেত? এই যে 240 মাইনাস x। তো ওইটাই এইখানে লিখে দিছি, ডিরেক্ট লিখে দিছি। আর এইটুকুর জন্য আমার অত বেশি দরকার পড়ে নাই। আচ্ছা, তাহলে এইটা তো আমি ধরে নিলাম 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল x কিলোমিটার। তাহলে আমরা এইখানে x কিলোমিটার যেহেতু গেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে মানে কি? 60 কিলোমিটার পার আওয়ার বেগে মানে কি? 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় যেহেতু 60 কিলোমিটার যায়, এই কথাটা আপনি বুঝছেন কিনা দেখুন। এই 60 কিলোমিটার বেগে মানে কি? 60 কিলোমিটার পার আওয়ার বেগে মানে কি? এই যে ঘন্টায় 60 কিলোমিটার, এইখানে দেখুন এই যে কথাটা আছে, ঘন্টায় 60 কিলোমিটার, এই যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে 60 কিলোমিটার অর্থাৎ 60 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। হ্যাঁ, আমার এই কথাটা ঠিক। তাহলে আমার x কিলোমিটার গেছে কত ঘন্টা, এটা বের করে ফেলি। তাহলে 1 কিলোমিটার যায় 1/60 ঘন্টায়। তাহলে x কিলোমিটার যায় এই যে x/60 ঘন্টায়। তাহলে আমি x কিলোমিটারের টুকু বের করে ফেলেছি, কতটুকু সময় লাগছে এই সময়টুকু বের করে ফেলেছি। তাহলে আমার সেম ভাবে এইটাও বের করা উচিত। তাহলে এটা কি? 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে ওইটা হচ্ছে 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমি ওইটাই যদি লিখি 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কি? সেম ভাবে আমি এই যে 1/40 কিলো ঘন্টায়। তাহলে এই যে এতটুকু যায় 240 মাইনাস x কিলোমিটার যায় কত ঘন্টায়? ঠিক এই যে এখানে লিখলাম 240 মাইনাস x/40 ঘন্টায়। তাহলে এই দুইটার যোগফল কি 5 ঘন্টা না? আপনার আপনার কন্ডিশন অনুযায়ী এটাই হওয়ার কথা না? যেহেতু এইটুকু গেছে কত ঘন্টায় সেটা আমরা বের করে ফেলেছি। এইটুকু গেছে কত ঘন্টায়? এইটুকু গেছে হচ্ছে x/60 ঘন্টায়। আবার এইটুকু গেছে কত ঘন্টায়? এইটুকু গেছে হচ্ছে এই যে 240 মাইনাস x/40 ঘন্টায়। তাহলে আমি যদি এইটুকু গেছি x/60 ঘন্টায়, এইটুকু গেছি 240 মাইনাস 40 ঘন্টায়, তাহলে আমি টোটালটুকু গেছি কত? 5 ঘন্টায়। তাহলে এইটা আর এইটার যোগফল কি 5 ঘন্টা না? তাহলে আমরা কি এইখানে লিখতে পারি না শর্ত মতে? এর পরের অঙ্কটা মানে এইটুকু করবেন, এরপরে গিয়ে লিখবেন কি শর্ত মতে কি হবে? এইটা যোগ এটা, তাহলে এটা সমান সমান এটা কত হবে? 60 আর হচ্ছে 240 মাইনাস x/40 সমান সমান কি 5 ঘন্টা। ঠিক এই জায়গা থেকে এখন কি করব আমরা? x এর মানটা বের করে ফেলবো। x এর মানটা বের করলেই তো আমার এই যে কত কিলোমিটার গেছিল, x কিলোমিটার গেছিল, আমার এটা বের হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন? আপনাকে কি আমি এটা বুঝাতে পেরেছি? আপনাকে যদি আমি বুঝাতে পেরে থাকি তাহলে আপনি ডান বলুন। এখন এইটুকু ক্যালকুলেশন আপনি নিজেই করতে পারবেন, যার যেমনে খুশি সে সেমনেই ক্যালকুলেশন করুন। আপনি হচ্ছে এইখানে লসাগু নিতে পারেন, 40 এবং 60 লসাগু কত হতে পারে? 120। 120 কিভাবে আমি বললাম? 120 কে দেখুন 60 দিয়েও ভাগ করা যায়, 40 দিয়েও ভাগ করা যায়, এই জন্য আমি বলছি 120। 120 কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2 কে x দিয়ে গুণ করলাম 2x, আবার এটাকে 3, তাহলে 3 কে যে এখানে টোটালটার সাথে গুণ করব। 3 কে যদি এটার সাথে গুণ করি 3 4 12 আর 3 দুগুণে 6, তাহলে কত হবে? 720 আর মাইনাস কি 3x একবারেই করে দিলাম সমান সমান কত? 5। তাহলে এখন এটা গুণ করব 5 12 60, তাহলে যদি আমি 60
লিখি, আবার আরেকটা শূন্য আছে দিয়ে দিলাম। আর ঠিক এইদিকে কি হবে, এইদিকে হচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে -x, আর এইখানে আছে কত +720, 720। এখন এটা ওই পাশে গেলে বা এটা এই পাশে আনলাম, এটাকে ওই পাশে নিলাম, তাহলে হয়ে গেল কত x = 120, এবং এটাই আনসার, x = 120। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আপনি জাস্ট বলুন ইয়েস, আপনি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমি একটা অঙ্ক করাইতে অনেক বেশি টাইম নিচ্ছি, এর মেইন কারণ হচ্ছে বাকি অঙ্কগুলা যাতে করে আপনি খুব সহজেই পারেন। দেখুন গরমের মাঝখানে এত জোরে জোরে চিল্লাচ্ছি, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার এই চিল্লানোটাই ব্যর্থতা। আপনি বুঝতে পেরেছেন কিনা বলুন, আপনি কমেন্ট করে আমাকে একটু জানান যে আপনি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এর কারণ হচ্ছে এই অঙ্কটা যদি বুঝেন তাহলে অনুরূপ আরো 5-6টা অঙ্ক আছে, আমি করে দেব না, ওইগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আমাকে ওইগুলো করে দিতে হবে। ক্লিয়ার? আপনি জাস্ট ডান লিখুন, যে বুঝতে পেরেছেন মানে ডান লিখুন, তাহলেই হবে। আপনাকে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট ডান লিখে দিন যে আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের অঙ্কে যেতে পারি, কি বলুন? আমরা তাহলে পরের অঙ্কে যেতে পারি। ওকে, আমরা তাহলে পরের অঙ্কে যেতে পারি। আচ্ছা, আমি তো আমার গ্রুপগুলোতে শেয়ার দেই নাই, ফেসবুক গ্রুপে একটু কষ্ট করে ওইখানে শেয়ার দিয়ে ফেলি। আপনারা যদি পসিবল হয় তাহলে একটু শেয়ার দিয়ে ফেলুন আপনারাও আপনাদের ফেসবুক থেকে। আমি হচ্ছে একটু আমার ফেসবুক 2টা গ্রুপ রয়েছে, একটা মেহেদি স্যার আর একটা হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, 2টা গ্রুপে আমি একটু শেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখুন পরে এটার থেকে যদি আমরা 3 করি, 4 করি, 5 করি, সবগুলাই সেম, সেম টু সেম। 6, 7, 8, 9, 9টা একটু ভিন্ন রকম হতে পারে, প্রায় সবগুলাই সেম। আচ্ছা, 4টা মনে হয় একটু পার্থক্য আছে, আমি 4 করে দিচ্ছি। হ্যাঁ, 4 একটু পার্থক্য আছে, আমি 4 করে দিচ্ছি। এটা আশা করি বুঝতে পেরেছেন, এটাতে কোনো ঝামেলা থাকার কথা না। আচ্ছা দেখুন, আমরা এখন করব কত, এখন আমরা করব 4। দেখুন 4 কি বলছে, একটি ট্রেন একটি ট্রেন একটি ট্রেন ঘন্টায় একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার 30 কিলোমিটার বেগে চলে, বেগে চলে 30 কিলোমিটার বেগে চলে, কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। আচ্ছা, ওইটার আমার দরকার নাই, ওইটা আমি লিখলাম না। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার, ট্রেনটির বেগ ঘন্টায় ঘন্টায় 25 কিলোমিটার, 25 কিলোমিটার, ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো, হলে হলে 10 মিনিট 10 মিনিট সময় বেশি লাগতো। 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা কত? মানে একটু আপনাকে আমি সহজ করে বুঝাই। দেখুন, একটা ট্রেন নিয়মিত এই জায়গা থেকে এই জায়গায় যায়, অর্থাৎ এই এ থেকে বি তে যায় সব সময়ই 30 কিলোমিটার পার আওয়ার বেগে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে সব সময়ই যায়। কিন্তু কোনো একদিন সে এই এ থেকে বিতেই যেতে চাচ্ছে, কিন্তু সে আজকে আর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে না, আজকে যাবে 25 কিলোমিটার পার আওয়ার বেগে।
তবে এই এ থেকে বিতে যাইতে এই 25 কিলোমিটার/আওয়ার বেগে যেতে যখন চাচ্ছে তখন তার সময় 10 মিনিট বেশি লাগবে। তার সময় আগের থেকে 10 মিনিট বেশি লাগবে। যেহেতু এখানে 25 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, তার মানে একটু স্লোলি যাচ্ছিল, একটু স্লোলি যাওয়ার কারণে তার 10 মিনিট সময় বেশি লাগছে। তাহলে আমরা একটা কাজ করি, এই 30 কিলোমিটার/আওয়ার বেগে যেতে, এ থেকে বি পর্যন্ত যেতে যে সময়টা লাগছে ওই সময়, আর হচ্ছে এ থেকে বিতে 25 কিলোমিটার/আওয়ার বেগে যে সময়টা লাগছে, এইখানে যে টাইম, এইখানের যে টাইমটা আছে, এই টাইমটা যে লাগছে, আর এইখানের যে টাইম, এই টাইমটুকু যে লাগছে, এই টাইম থেকে এই টাইম, এটা টাইম 1 চিন্তা করি, এটা টাইম 2 চিন্তা করি, এই টাইম 1 থেকে টাইম 2 যদি বিয়োগ দেই তাহলে কি 10 মিনিট হবে না? আপনার কি মনে হয় এটা 10 মিনিট হবে কি হবে না? আপনি বলুন তো, আপনি নিজেই একটু চিন্তা করে কমেন্ট করুন যে আপনার এই পার্থক্য, সময়ের পার্থক্যটা কি 10 মিনিট হবে কিনা। দেখুন, একটা ট্রেন এ থেকে বিতে যাইতে নরমালি 30 কিলোমিটার/আওয়ার বেগেই যায়, কিন্তু কতক্ষণ সময় লাগে আমরা জানি না। এইখানে 5 ঘন্টা লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, ধরলাম 10 ঘন্টায় যায়। তাহলে এইখানে যাওয়ার সময় 10 ঘন্টা থেকে 10 মিনিট কম সময় লাগছে। ওই সময়টার থেকেই আমাকে বের করতে হবে যে এই যে দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা কত। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা এই কাজটা বের করার জন্য যে কাজ করব, 30 কিলোমিটার/আওয়ার বেগে যখন যায় তখন হচ্ছে 30 কিলোমিটার যায় কি 1 ঘন্টায়। আগে আমরা কাজ করি, এই যে 10 মিনিটকে আমরা কি করি, সেকেন্ড মানে ঘন্টায় নিয়ে ফেলি। 10 মিনিট, 10, আপনি চিত্র আঁকাবেন কোনো প্রবলেম নাই, পরীক্ষায় চিত্র আঁকাইলে আপনারও সহজ হবে, যে খাতা দেখবে তার জন্য সহজ হবে। 10 মিনিট যায়, 10 মিনিট সমান সমান লিখে ফেলেন। 10 মিনিট সমান সমান কি, এই যে 10/60 ঘন্টা, একবারেই লিখে ফেলুন। তাহলে এখানে কাটাকাটি করলে 1/6 ঘন্টা, 1/6 ঘন্টা, এইটুকু তো কারো ঝামেলা নাই। 10 মিনিট সমান সমান 6 ঘন্টা। আচ্ছা, 30 কিলোমিটার/আওয়ার বেগে যখন এক্স কিলোমিটার গেল, এইখানে তো আমি জানি না কত কিলোমিটার যায়, আমি ধরে নিচ্ছি কি এক্স কিলোমিটার যায়। তাহলে দড়ি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার, দড়ি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার বেগে যায় কি এক্স কিলোমিটার। আচ্ছা, অতএব 30 কিলোমিটার বেগে, 30 কিলোমিটার বেগে যায় এক্স কিলোমিটার, 30 কিলোমিটার বেগে যায় এক্স কিলোমিটার। সেম ভাবে আমরা আগের মতন অঙ্কটাই, এই যে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে এক্স কিলোমিটার যায় কিভাবে, এই যে x/30 ঘন্টায়। ঠিক ওইরকম ভাবে এই যে এটা 25 কিলোমিটারের ক্ষেত্রে, এই 25 কিলোমিটার বেগেও তো কি গেছে, এক্স কিলোমিটারই গেছে, ঠিক ওইটাই। 25 কিলোমিটার যায়, 25 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 25 কিলোমিটার তো গেছে এক্স কিলোমিটার পরিমাণ রাস্তায়, তাহলে হচ্ছে 25/x ঘন্টায়। তাহলে এই দুইটার পার্থক্য কি 1/6 না? শর্ত মতে, এখানে যদি লিখি শর্ত মতে এই দুইটার পার্থক্য, অর্থাৎ আমি এইখানে উল্টা পাল্টা লিখছি, দেখুন এইখানে হচ্ছে নিচে 25 হবে, উপরে কি হবে এক্স। শর্ত মতে এই দুইটার পার্থক্য, অর্থাৎ x/30 মাইনাস x/25, পার্থক্য কত 1/6। এখন দেখুন আমি কাজ করি, এটাকে উল্টাইয়া দেই, উল্টাইয়া দিলে আমার অঙ্ক করা সহজ হবে, তাই না? আমার তো এক্সই বের করতে চাচ্ছি, উল্টাইয়া দিলাম, এই যে 30/x মাইনাস হচ্ছে x/25,
বাই এক্স সমান সমান 6। তারপরে আমি কি করলাম, দুইটা থেকে লসাগু নিয়ে ফেললাম। এই যে লসাগু হচ্ছে এক্স, এক্স এক্স কাটা, তাহলে 30 মাইনাস 25 সমান সমান 6। তাহলে এইখানে হচ্ছে 6x সমান সমান 5। আমার তো এটা মুসা লাগতেছে, এটা তো আচ্ছা যাই হোক, আপনি এটা তো আবার মুসা লাগলে ঝামেলা। আচ্ছা দেখি, আপনাকে আবার তো আমার বুঝাইতে হবে অঙ্কটা, তাহলে আমি এটা কোন দিকে লিখি। দেখুন আপনি এইটুকু বুঝছেন কিনা, আমি আগে এইটুকু আবার একটু বুঝাই নেই, তাইলে আমি এইটুকু মুছতে পারতেছি। আদারওয়াইজ তো এটা মুছতে গেলে আমার পরে আবার লিখতে হবে। দেখুন আমি কি বলতেছিলাম, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাই না? একটা ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। এই যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে এ থেকে বিতে গেছিল, এ থেকে বিতে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যখন গেছে, তখন তার যে সময়টা লাগছে, এইখানে T1 সময় লাগছে, আমি জানি না কতটুকু লাগছে। আবার 25 কিলোমিটার পার আওয়ার বেগে যখন গেছে, তখন তার সময় লাগছে একটু বেশি। এই T2টা মূলত এই T1, এই T1 এর সাথে আরো 10 মিনিট বেশি লাগছে, আগের থেকেও আরো 10 মিনিট বেশি লাগছে। তাহলে আমার এই 10 মিনিট কথাটাই মূলত কি, T2 মাইনাস T1 সমান সমান 10 মিনিট না? আমি এটাই বের করতে চাচ্ছি। এইটা বের করার জন্য দেখুন, এই 10 মিনিটে আমি কি করলাম, আগে ঘন্টায় নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নিচ্ছি। তারপর দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ নিয়ে নিলাম। এখন এই যে 30 কিলোমিটার যে গেছে, এটা তো এক্স কিলোমিটারই গেছে। এখন এই 25 কিলোমিটার ব্যাগেও গেলে তো এক্স কিলোমিটারই গেছে, সেটা থেকেই আমরা কি করছি, এক্স এর যাইতে কতটুকু, মানে যে 30 কিলোমিটারের যাইতে কতটুকু টাইম লাগছে, এই T1 এর মানটা বের করে ফেলছি। আবার 25 কিলোমিটার যাইতে কতটুকু টাইম লাগছে, এইটুকুর মান বের করে ফেলছি, বুঝছেন? এরপরে এই দুইটার পার্থক্য কি হবে, এই যে 1/6 ঘন্টা হবে না? আপনি নিজে একটু চিন্তা করে দেখুন তো, 6 ঘন্টা হবে কি হবে না বলুন। এখন যদি আমি এখানে পার্থক্যটা বিয়োগ করে দেই তাহলেই হয়ে যাবে, বিয়োগ করে দেই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হয়ে যাবে, বিয়োগ করে দিলে আমি এখানে বিয়োগ করে দিচ্ছি, x/30 মাইনাস x/25 সমান সমান 1/6। এখন একটা কথা দেখুন, আমি যেই কাজটা একটু আগে করতেছিলাম, এটাকে যখন উল্টে দিচ্ছিলাম, উল্টে দেওয়া যাবে কিনা? যাবে না তো, কারণ কি, এখানে মাইনাস আছে না, মাইনাস থাকলে কি বীজগণিতের নিয়মে উল্টে দেওয়া যায়? যায় না। এটা একদম পিচ্চি বাচ্চার মতন একটা কাজ হয়ে যাবে, এই কাজটা কখনোই করা যাবে না। আপনি এটাকে উল্টে দিলে হয়তো আমার অঙ্কটা সহজ হয়ে যাইতো, আমারও মনে হচ্ছিল, বাট এখানে তো মাইনাস আছে, এখানে যদি ইনটু থাকতো তাহলে আমি উল্টে দিতে পারতাম। এখানে যখন মাইনাস, আর উল্টে দিতে পারবো না, তাহলে আমাকে এখানে লসাগু করতে হবে। এইখানে লসাগু যদি আমি করতে চাই, তাহলে আমি কত লসাগু পাবো? 100 হবে না, 150 হবে, 150, 150কে 30 দিয়ে ভাগ দিলে কত হবে? 6। 3 × 90, 5 × 150, 5, তাহলে হচ্ছে 5x। আর এইখানে 4 × 25 100 মাইনাস 6x সমান সমান কত? 1/6। এটাই তো হইলো নাকি? দেখুন তো এইখানে ঠিকঠাক করছি? তাহলে এইখানে আমি কত পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি মাইনাস এক্স সমান সমান পাচ্ছি 150/6। মাইনাস এক্স তো আসার কথা না, এইখানে কি কোথাও ভুল করছি? দেখুন তো, আপনারাই দেখুন তো, এখানে কি কোনো জায়গায় কোনো প্রবলেম হলো? আচ্ছা, এখন আপনারাই দেখুন, এখানে আমি এটার লসাগু নিচ্ছি 150, এটা ঠিক আছে। 30 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 × 90 আর 60 হচ্ছে, তার মানে 5 × 30 150, ঠিক আছে। আর হচ্ছে 6 × 30 মানে 6 × 25 100, তাহলে এটাও ঠিক আছে। এখন এইটুকু ঠিক আছে, তার মানে কি আমার আনসার কি এটাই? এটা তো হওয়ার কথা না। এইখানে ভাগ করলে কত হবে? 25 হবে। আচ্ছা, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 25ই, কিন্তু একটা মাইনাস চলে আসছে আমাদের। এই মাইনাসটা কেন আসলো দেখুন, এই মাইনাসটা হচ্ছে আমার এইখানে বড় সময় থেকে ছোট সময় বিয়োগ করতে হবে। এখন আমাকে বুঝতে হবে কোন দূরত্বটা সময় বেশি বা কোন দূরত্বটা সময় কম, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি এই জায়গা থেকে এই জায়গায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেছেন, অনেক স্পিডে গেছেন 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এইখানে গেছেন 25 কিলোমিটার পার আওয়ার বেগে।
আচ্ছা, আপনি নিজেই বলুন তো কোনটাতে সময় বেশি লাগবে? এইখানে অনেক তাড়াতাড়ি গেছেন, অনেক স্পিডে গেছেন, এখানে তাড়াতাড়ি গেছেন, আর এইখানে গেছেন কি স্লোলি। তাহলে আপনি যখন স্লোলি গেছেন আপনার নিচেরটাতে সময় বেশি লাগবে না? নিচেরটাতে সময় বেশি লাগবে, উপরেরটাতে সময় কম লাগবে। আমরা সময় কি করি, বিয়োগ যখন করি বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে আমাদের এই বিয়োগটা করতে হবে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আমি এখানেও ভুল করতেছিলাম, যাই হোক এটা একটু দেখুন, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আমার এইখানে বুঝতে হবে বড় কোনটা, এইখানে বুঝতে হবে বড় কোনটা। 25 দিয়ে ভাগ করব এক্স কে, মাইনাস এক্স কে 30 দিয়ে ভাগ করব, দেন হচ্ছে সেম কাজ করব। 150 6x মাইনাস 5x, তারপরে হচ্ছে এখানে x, আর ওইখানে হচ্ছে 150/6 অর্থাৎ 25 কিলোমিটার। এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আচ্ছা যাই হোক, আমরা এই অঙ্কটা করে ফেললাম। এই অধ্যায়ের শেষ অঙ্ক, মানে এই দূরত্ব চ্যাপ্টারের শেষ অঙ্কে আমরা চলে যাব এখন। দেখুন শেষ অঙ্কটা যদি আমরা করি দূরত্ব চ্যাপ্টারের, সেটা কি, আমি এটা করব। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। অতিক্রম করে আসা যাওয়া করে, স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এটা এটা দেখুন একদম সহজ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে আসবে না, তারপর আমি করে দিলাম কারণ একই টাইপের না তো, একটু ভিন্ন টাইপের, এই জন্য। তাহলে আমাদের এই দূরত্ব চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দূরত্ব চ্যাপ্টারের এটাই শেষ অঙ্ক, আর অঙ্ক নাই। আচ্ছা, একটা প্রতিদিন সাইকেল চালিয়ে একটা ছাত্র 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ আসা যাওয়া করে। 2 ঘন্টা আসা যাওয়া করে 10 কিলোমিটার, তার মানে কি 10 কিলোমিটার পথই টোটাল। আপনি আবার এরকম ভাইবেন না যে এইদিকে গেছে 10 কিলোমিটার আবার আসছে 10 কিলোমিটার 20 কিলোমিটার, এমন না কিন্তু। মানে আসা যাওয়াটাই হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 5 এইদিকে গেছে আর এইদিকে 5, এমন মানে 10 কিলোমিটার হচ্ছে আসা যাওয়া। তাহলে 2 ঘন্টায় নাকি, আচ্ছা আমার প্রশ্নটা পড়তে হবে একটু ভালো করে, আমি যদি প্রশ্নটা পড়ি তাহলে আবার মানে উল্টাও হইতে পারে। প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। এই যে কথাটাতে কিন্তু পেশ আছে, দেখুন এই যে অতিক্রম করে কথাটার মাঝখানে একটা পেশ লাগিয়ে দিছে। দেখুন যে আপনি 10 কিলোমিটার গেছেন আবার 10 কিলোমিটার আইছেন, যেটা আমি একটু আগে বলতেছিলাম, এটা মনে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটাই বলছে। দেখুন একটা সাইকেল চালায় প্রতিদিন 2 ঘন্টায় 10 কিলোমিটার যাবেন, আবার 2 ঘন্টায়, এই 2 ঘন্টার মধ্যেই 10 কিলোমিটার যাবেন এবং আসবেন, এই কথাটাই বলছে এখানে। প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ, 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ আসা যাওয়া করে। তাহলে আমাদের সময় লাগে কত? 2 ঘন্টা। এই যে দেখুন 2 ঘন্টা, তাহলে আসা যাওয়ার রাস্তাটা কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে দেখুন 2 ঘন্টায় আসা যাওয়া করতেছে 10 কিলোমিটার, কিন্তু আসলে 2 ঘন্টায়
পথ অতিক্রম করতেছে কত কিলোমিটার? 20 কিলোমিটার না? এই কথাটাই বুঝতে হবে। 2 ঘন্টায় পথ অতিক্রম করে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। এই কথাটা বুঝতে হবে। 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 না, সরি 20 কিলোমিটার, বারবার একই কাজ করতেছি। অতিক্রম করে 20 কিলোমিটার, এই কথাটা বুঝছেন কিনা দেখুন। মানে আসা যাওয়া করে 10 কিলোমিটার, আসে আবার যায়, সময় লাগে কত? 2 ঘন্টা। 10 কিলোমিটার আসে এবং যায়, সময় লাগে 2 ঘন্টা। এই জন্য 2 ঘন্টায় পথ অতিক্রম করে 20 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় পথ অতিক্রম করে কত? 1 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। অর্থাৎ এই 20 রে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কাটাকাটি করেন, হয়ে যাবে কি 10 কিলোমিটার। তাহলে সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে? একদিনে 10 কিলোমিটার, একদিনে 10 কিলোমিটার। অতএব 6 দিনে 10 ইন্টু 6 কিলোমিটার সমান সমান কত? 60 কিলোমিটার। একটা আনসার পাওয়া গেছে। তার গতিবেগ কত? এখন তার গতিবেগ বের করতে হবে। দেখুন এইখান থেকে আমরা এখন গতিবেগ কিভাবে বের করব? গতিবেগ মানে হচ্ছে আমার বেগটা বের করতে হবে, যে সে তো 6 দিনে 60 কিলোমিটার গেছে না, এবং 6 দিনে যে 60 কিলোমিটার গেছে, এই জায়গা থেকে আমাকে বের করতে হবে 6 দিনের কথা না বইলা আমরা এখানে 6 ঘন্টার কথা বলতে পারি। অর্থাৎ এই যে 6 ঘন্টায় গেছে 60 কিলোমিটার, 6 ঘন্টায় গেছে কি 60 কিলোমিটার, কারণ একদিনে তো সে এই যে 1 ঘন্টা যাওয়া আসা করতেছে, এটার উপর ভিত্তি করে, তাই না? দেখুন এইখানে আপনাকে একটু কথা বুঝতে হবে। এখানে যদি আপনি কথাটা না বুঝেন তাহলে এই অঙ্কটা ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বা আপনি প্রথম লাইন থেকেও কিন্তু ব্যাগটা বের করে ফেলতে পারবেন, এবং এই বইয়ে দেখুন প্রথম লাইন থেকেই ব্যাগটা বের করা আছে, এটাই সবচেয়ে সহজ একটা ওয়ে। আবার আপনি এই লাস্টের দিক থেকেও আপনি বের করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এইখানে এই কথাটার মাঝখানে কিন্তু প্যাচ আছে, বুঝছেন? এই যে এই অঙ্কটার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। এই কথাটা দুই ভাবে এক্সপ্লেন করা যায়, এক এক বইয়ে এক এক রকম থাকতে পারে। দেখুন আপনার আপনার যে বইটা আছে এই বইয়ে একরকম থাকতে পারে, আরেক বইয়ে আরেক রকম থাকতে পারে, কারণ এই কথাটাতেই সমস্যা। 2 ঘন্টায় 10 কিলোমিটার অতিক্রম করে, এইখানেই একটা ঝামেলা আছে। তো আমি এই অঙ্কটাকে দেখুন আরেকটু সহজ ভাবে করে দিই আপনাকে। এই অঙ্কটা আমি ঠিক এইভাবে না করে আমি আরেকটু সহজ ভাবে করে দিই, সেটা আপনি সেই ওয়েতে যান। দেখুন আপনার এইখানে একটা কথা আছে না, প্রতিদিন, প্রতিদিনের অঙ্কটা দিয়ে আপনি করুন, প্রতিদিন এইভাবে সবচেয়ে পারফেক্ট হবে। আপনার যদি প্রতিদিন মানে কি একদিন, একদিনে যায় কয় কিলোমিটার? 10 কিলোমিটার আসা যাওয়া করে, তাহলে আপনি প্রথমে এইভাবেই করুন, একদিনে, একদিনে আসা যাওয়া করে, একদিনে অতিক্রম করে, একদিনে অতিক্রম করে, আসা যাওয়া মানেই তো অতিক্রম, অতিক্রম করে, একদিনে অতিক্রম করে কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে 6 দিনে অতিক্রম করে কত কিলোমিটার? 6 দিনে অতিক্রম করে এই যে 10 ইন্টু 6 কিলোমিটার সমান সমান 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এখন এই জায়গা থেকে আমি বের করে ফেলতে পারি 6 দিন সে কয় ঘন্টা করে সাইকেল চালাইছিল? 2 ঘন্টা করে। 6 দিন সে 2 ঘন্টা করে সাইকেল চালাইলে সে 6 দিনে টোটাল সাইকেল চালাইছে কত ঘন্টা? 12 ঘন্টা। এখন এইখানে লিখি 6 দিনে সাইকেল চালায় 2 ইন্টু 6, 6 দিনে সাইকেল চালায় 2 ইন্টু 6 সমান সমান কি 12 ঘন্টা। 6 দিনে সাইকেল চালায় কত ঘন্টা? 12 ঘন্টা। 6 দিনে অতিক্রম করে কত কিলোমিটার? 60 কিলোমিটার। তাহলে এইখান থেকে গতিবেগ বের করে ফেলবো। এই যে 12 ঘন্টা, 12 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 12 ঘন্টায়, ঘন্টায় যায় 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 1 ঘন্টায় যায়, এই 60 রে 12 দিয়ে ভাগ করলাম,
তাহলেই হয়ে গেছে কত 5 কিলোমিটার। এই দেখুন কিলোমিটার আর নিচে ঘন্টা, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু লিখতে হবে আপনাকে, 5 কিলোমিটার পার ঘন্টা, না হলে কিন্তু আপনাকে মার্ক দিবে না। এটাই কিন্তু আনসার। দেখুন এইভাবেই সহজ, আপনার বইটাতে যেভাবে আছে তার চাইতে এইভাবেই সহজ, এইভাবে আপনি বুঝতে পারবেন। দেখুন প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় যেহেতু আসা যাওয়া করে, তাহলে একদিনে অতিক্রম করে 10 কিলোমিটার, 6 দিনে অতিক্রম করে 60 কিলোমিটার। আবার 6 দিন যেহেতু 2 ঘন্টা করে চালাইছে, তাহলে 6 দিনে মোট চালাইছে কত ঘন্টা, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা চালাইলে 12 ঘন্টা যায় 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত, এই 5 12 60, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। এই যে গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় হিসাব বের করতে হবে। গতিবেগ মানে হচ্ছে কি 1 ঘন্টায় বের করতে হবে, 1 ঘন্টায় বের করতে হবে। গতিবেগ মানে 1 ঘন্টায় বের করতে হবে। তাহলে আমাদের চ্যাপ্টার এইটা শেষ, 1 নাম্বার চ্যাপ্টার শেষ। এখন আমরা দুইটা করব, ভগ্নাংশ করব আর গড় করব। তার জন্য আমি 10 মিনিট রেস্ট দিচ্ছি, কারণ হচ্ছে অনেক গরম, একটু পানি খেয়ে নিই আমি। তো 10 মিনিট সবাই ওয়েট করুন, 10 মিনিট পর আমি আবার ফিরে আসতেছি। জাস্ট আপনি 10 মিনিট ওয়েট করুন, 10 মিনিট পর ইনশাল্লাহ আবার ফিরে আসবো। এরপর আমরা ভগ্নাংশ চ্যাপ্টার দেখব, তারপর আবার হয়তো আমি 10 মিনিট রেস্ট নিব, তারপর হচ্ছে গড় চ্যাপ্টারটা দেখব। হ্যাঁ, তাহলে একটু অপেক্ষা করুন, আমরা 10 মিনিট পর আবার ফিরে আসবো ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করেছিলাম, তাই না? একটা চ্যাপ্টার বলতে আজকে তো অনেক গরম আসলে, এই গরমের মাঝখানে ক্লাস নেওয়া খুব কঠিন একটা কাজ। আমার এখানে এসি নাই, যেহেতু আমি নতুন শিফট করেছি একটা জায়গাতে। তো যাই হোক, আমরা এখন পরের চ্যাপ্টারটা দেখি। আর গরমের মাঝখানে আসলে কথা বলতে গেলেও মাথা ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে এখন পরের চ্যাপ্টার দেখব ভগ্নাংশ, তারপরে দেখবো আমরা গড়। হ্যাঁ, ভগ্নাংশের অঙ্কগুলা যথেষ্ট পরিমাণ সহজ। এগুলা ক্লাস 3-4-এও অনেক ক্ষেত্রে অনেক সময় থাকে এই অঙ্কগুলা। বিশেষ করে দেখবেন ক্লাস 4-এ এই অঙ্কগুলা ছিল মনে হয় মেবি। আপনারা যারা স্টুডেন্ট পড়ান তারা জানার কথা। আমরা শুরু করি এখন ভগ্নাংশের চ্যাপ্টারটা। দেখুন, ভগ্নাংশের 1 নাম্বার ম্যাথ আমরা করতে চাচ্ছি। কোনো ব্যক্তি তার সম্পত্তির একই টাইপের, আগের মতনই অনেকটা কাছাকাছি, আপনি একটা অঙ্ক পারলেই সব অঙ্ক পারবেন। কোনো ব্যক্তি তার সম্পত্তির 1/8 অংশ স্ত্রীকে স্ত্রীকে 8 অংশ স্ত্রীকে, অর্ধেক পুত্রকে, হাফ অংশ পুত্রকে এবং 1/4 অংশ মেয়েকে দান করলেন। 1/4 অংশ মেয়েকে দান করলেন। তার সম্পত্তির মূল্য হচ্ছে 60,000 টাকা। মূল্য হচ্ছে কত? 60,000 টাকা। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য কত? 60,000 টাকা। 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তির মূল্য কত? এটা আপনাকে বের করতে বলতেছে। অবশিষ্ট যে সম্পত্তি আছে সেইটুকুর মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, এখানে দেখুন তার মোট সম্পত্তি দেওয়া নাই। কোনো ব্যক্তি তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দিছে, এত অংশ পুত্রকে দিছে, এত অংশ মেয়েকে দিছে, তাইলে তার কিছু সম্পত্তি অবশিষ্ট রয়ে গেছে, ওইটা আমরা জানা নাই। তাহলে সে যতটুকু দান করছে, দানকৃত সম্পত্তির পরিমাণটা আমাদের বের করে ফেলতে হবে। তাহলে আমরা যদি সম্পূর্ণ সম্পত্তিটাকে এক অংশ চিন্তা করি, তাহলে এটাই লিখবো, দড়ি সম্পূর্ণ সম্পত্তি কত? এক অংশ। সম্পূর্ণ সম্পত্তি এক অংশ। তাহলে দান করছে কতটুকু? দান করেছে কতটুকু? 1/8 প্লাস হচ্ছে হাফ, তারপর হচ্ছে প্লাস হচ্ছে কত? 1/4, এইটুকু দান করেছে। তাহলে লসাগু যদি নেই, তাহলে 1 প্লাস হচ্ছে 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 7/8 অংশ। তাহলে বাকি কতটুকু আছে? বাকি কি? 1 থেকে আমরা এই এত অংশ কি করব? বাদ দিয়ে দেব। তাহলে হচ্ছে নিচে 8, তাহলে হচ্ছে 1/8 অংশ। এইটুকু হচ্ছে বাকি, তাই না? তাহলে বাকি সম্পত্তি হচ্ছে এত অংশ। যদি বাকি এত অংশ হয়, এত অংশের মূল্য কত? 60,000 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? তাহলে অতএব 1/8 অংশ কত টাকা?
60,000 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? এক অংশের মূল্য এখন হচ্ছে এইখানে কথা, আপনি দেখুন এইটুকুর মানে একটু একটু জায়গার দাম হচ্ছে 60,000 টাকা, তাহলে পুরো জায়গার দাম তো অবশ্যই বেশি হবে। বেশি হইলে আপনাকে কি করতে হবে, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ভগ্নাংশের সংখ্যা। এই ব্যাপারটাই আমি একদম প্রথম দিকে মানে আমার শুরুর ক্লাসগুলোতে আমরা এটা করেছিলাম, এই যে 1/8 ভাগ করব। এখন ভাগ করার পর সেটাকে যদি আমরা কাজ করি উল্টে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 6-48 আর হচ্ছে কয়টা শূন্য আছে, 4টা শূন্য আছে, তাহলে এত টাকা। এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? এইখানে কাজটা ভাগ কেন করেছি সেটা বুঝতে পেরেছেন? এই জায়গাটা বুঝতে পারলে আপনার অঙ্ক হয়ে গেছে। এই ধরনের অনেকগুলো অঙ্ক রয়েছে, আপনি পারবেন। এইখানে আমার মনে হয় না আর কোনো অঙ্ক এইখান থেকে করাই দেওয়া লাগবে। আমি যদি বলি, অনুরূপে অঙ্ক রয়েছে, 2 নাম্বার অঙ্ক রয়েছে, 3 নাম্বারে রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। আপনি এগুলা থেকে 6, এগুলা থেকে সবগুলাই পারবেন আমি আশা করি। তারপর আমি 4 করে দেব। হ্যাঁ, আমি 4 করে দেব। 4টা একটু ব্যতিক্রম রয়েছে, 6, 7 এগুলা অনেকটাই কাছাকাছি। তাহলে আমি যদি এখন আপনাকে 4 করে দেই তাহলে আপনি পারবেন কিনা দেখুন। আপনি 1 নাম্বার বুঝতে পেরেছেন তো নাকি? এখন দেখুন আমরা 4 করি, 4 দেখি 4 নাম্বারটা কি বলে। ওকে, দেখুন 4 করতেছে এখন। ক খ গ এর মধ্যে 260 টাকা ভাগ করে দাও। আমি এখানে ক খ গ, আচ্ছা ক খ গই বলি, এক্স ওয়াই জেড না ধরি, যে যা আছে প্রশ্নে তাই লিখি। ক খ গ ও গ এর মধ্যে মধ্যে 260 টাকা, 260 টাকা এরূপে এরূপে ভাগ করে দাও, করে দাও যেন ক এর ক এর অংশের 2 গুণ, ক এর যেন ক এর অংশের ক এর অংশের 2 গুণ, 2 গুণ, ক এর অংশের 2 গুণ, ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ, খ এর অংশের 3 গুণ, গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। গ এর অংশের 4 গুণ, 4 গুণ 4 গুণ পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। এই প্রশ্নটা দেখুন, একটু মনে হয় ব্যতিক্রম আছে অন্য প্রশ্নগুলো থেকে। এই প্রশ্নটা আপনি পারবেন কিনা দেখুন। ক খ গ এর মধ্যে 260 টাকা আছে। আমি যদি এখানে একটু চিত্র আকারে বলি, এইখানে ক খ গ এর মধ্যে কত টাকা আছে, 260 টাকা আছে। এখন বলতেছে ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ, গ এর অংশের 4 গুণ। এই পরিমাণ টাকা সবারই যেন সেম হয়। ক যত পাবে, ক আমরা জানি না কত পাবে, যদি 20 টাকা পায়, ক এর যদি ডাবল করি কত হবে, 20 টাকা হয়ে যাবে। বা ক যদি 20 টাকা পায়, ক এর ডাবল করলে কত হয়ে যাবে, ক এর ডাবল করলে 40 টাকা হয়ে যাবে। মানে আমি একটু এরকম করে বুঝাই, ক এর ডাবল, ক এর 2 গুণ, 2 গুণ, ক যদি 10 টাকা পায়, ক
ক এর 2 গুণ কত হয়ে যাবে 20 টাকা। আবার ঠিক খ এই যে গ এর কত 4 গুণ, তাহলে গ কয় টাকা পাইতে হবে 4 গুণ কত হবে 20 টাকাই হবে, তাহলে 5 টাকা। এই যে ক এর 2 গুণ 20 টাকা, গ এর 4 গুণ, 4 গুণ কত 20 টাকা, তাহলে ক পাইছে কত 10, গ পাইছে 5, এই মানটা বের করতে হবে এবং এইভাবে 260 টাকা হইতে হবে। এটাকে আমরা একটু সহজভাবে করি, করার চেষ্টা করি। দেখুন আমরা প্রথমে ধরে নেই ক এর 2 গুণ, খ এর 2 গুণ, গ এর 3 গুণ সমান সমান x টাকা, কারণ সবারই তো সেম টাকা হইতে হবে। ধরি ক এর 2 গুণ সমান সমান খ এর 2 গুণ সমান সমান গ, আচ্ছা ওইদিকে তো চলে গেল, গ 2 গুণ খ এর 2 গুণ সমান সমান গ এর 2 গুণ সমান সমান x টাকা। এই কথাটা বুঝছেন কিনা? ক এর 2 গুণ যা হবে খ এর 2 গুণ না, খ এর 3 গুণ, খ এর 3 গুণও তা হবে। এখানে তো আমি ভুল লিখতেছিলাম মনে হয়, যে খ এর 3 গুণ, 3 গুণ খ এর 3 গুণও তাই হবে, গ এর 4 গুণ, 4 গুণও কি হবে তাই হবে, খ এর 2 গুণও তাই হবে, গ এর 2 গুণও তাই হবে, মানে 3 গুণ তাই হবে, গ এর 4 গুণও তাই হবে, এই সেম সমান সমান কত টাকা x টাকা। এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি। এই কথাটা বুঝলে আপনি এখন বাকিটুকু বুঝতে পারবেন। কারণ হচ্ছে ক এর 2 গুণ, ক মানে এর 2 গুণ, ক যা পাবে তাহলে 2ক সমান সমান কি x, ক এর 2 গুণ যদি x হয় তাহলে ক পাবে কতটুকু, আপনি একটু চিন্তা করুন তো, ক পাবে কি, এই যে x রে 2 দিয়ে ভাগ করলে যতটুকু হবে ততটুকু ক পাবে। তাহলে আমি এখানে লিখতে পারি ক পাবে, x/2 টাকা, খ পাবে, x/3 টাকা, গ পাবে x/4 টাকা। আপনি এটা বুঝছেন? কারণ কজ এর 2 গুণ যেহেতু x টাকা, তাহলে কত পাবে কি, ওই 2 গুণ রে ভাগ করে দেব 2 দিয়া, 3 গুণ রে ভাগ করে দেব 3 দিয়া, 4 গুণ রে ভাগ করে দেব 4 দিয়া। তাহলে এই যে পাইলো এই পরিমাণ টাকাই তো 260 টাকা শর্ত মতে, তাই না? শর্ত মতে এই যে x/2 প্লাস হচ্ছে কি x/3 প্লাস হচ্ছে কি x/4, এটাই তো 260 টাকা, তাই না? তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব। আমি যদি এখানে 12 নেই লসাগু, 6x 4x প্লাস হচ্ছে 3x সমান সমান 260। তাহলে এখানে আমি কত পাচ্ছি, এই যে 6 10 আর 3 13, তাহলে 13x সমান সমান কত 260 ইন্টু 12, তাহলে x এর মান কত হবে, এই যে 260/13 ইন্টু 12, এই 13 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, তাহলে হচ্ছে কত x এর মান কত পাইলাম, এই যে এইখানে 12 দুগুণে 24, তার মানে 240 টাকা। তাহলে x এর মান পাইলাম কত 240। তাহলে হচ্ছে এইখানে অতএব x সমান সমান কত 12 দুগুণে 24, তাহলে 240 টাকা। তাহলে x পাবে, এই যে এইখানে আমি একটু করে দেই, x পাবে এই যে 240 কে 2 দিয়ে ভাগ করলাম, মানে ক পাবে, কাটাকাটি করলে কত হবে 120 টাকা। আর হচ্ছে এটা পাবে কত, এই যে 240 কে 3 দিয়ে ভাগ করলাম, 3 8 24, তাহলে হচ্ছে 80 টাকা। এইখানে 240 কে 4 6 24, এই যে 60 টাকা। তাহলে ক পাবে 120, খ পাবে এত, এইটুকুই হচ্ছে কি আনসার। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এটা তো আর প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই।
পরে কোনটা করে দেব, 9 নাকি 10 নাকি 11? একই টাইপের তো অনেকটা। আচ্ছা, আমাদের একটা করলেই হবে। আমরা 11 নাম্বার করি। এগুলা সবই সেম, এগুলা তেমন জটিলও না আর তেমন ইম্পর্টেন্টও না। আপনি যদি আগের অঙ্কগুলা করে থাকেন ওইগুলাই বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। এই চ্যাপ্টারটাই আসলে তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরও আমি করাচ্ছি যেহেতু কোর্সে আছে, তাই না? 11 নাম্বার এখন যদি আমরা করি, একটি বাঁশের একটি বাঁশের 1/4 অংশ কাদায়। একটি বাঁশের 1/4 অংশ কাদায় এবং এবং 3/5 অংশ 3/5 অংশ পানিতে পানিতে অবশিষ্ট অংশ পানির উপরে আছে। অবশিষ্ট অংশ, এটা মনে হয় ক্লাস 3 তে আছে, বুঝছেন? অবশিষ্ট অংশ পানির উপরে আছে, পানির উপরে 3 বা 4 এ আছে, মেবি, আমি সঠিক মনে নাই। আছে বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমরা কিভাবে করব? এটাও মোটামুটি অনেকটা সহজ বলা যায়। আমরা দেখুন, আমরা ধরে নিচ্ছি বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। দড়ি বাঁশটির দৈর্ঘ্য x মিটার। ধরে নিলাম কি বাঁশটির দৈর্ঘ্য x মিটার। এখন এখানে কি বলছে সেটা আমরা একটু থিমটা চিন্তা করি। ধরুন এইটা একটা পানি, এটা হচ্ছে একটা নদী বা পুকুর, এখানে পানি আছে। এখন বলতেছে একটা বাঁশের এই যে 1/4 অংশ কাদায়, এই যে এই কাদার ভিতরে আছে কি 1/4 অংশ, এই যে এটা কাদার ভিতরে আছে, এখানে এখানে কাদা, এগুলা মাটি, মাটির ভিতরে আছে কত 1/4 অংশ, এটা মাটি। তাহলে এইটুকুর মান হচ্ছে কত 1/4 অংশ। যেহেতু এক্স, তাহলে এক্স এর 1/4 অংশ। আচ্ছা, তারপরে বলতেছে পানিতে আছে কতটুকু, পানিতে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই যে পানিতে, এই পানিতে আছে 3/5 অংশ। এবং পানির উপরে আছে কি অবশিষ্ট অংশ। পানির উপরে অবশিষ্ট অংশ হচ্ছে পানির উপরে আছে, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এখন বলতেছে এই সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? এই অবশিষ্ট অংশ পানির উপরে আছে, এখন সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এখন আমাকে এটা বের করতে হবে। এখন দেখুন, আমরা এইখানে অবশিষ্ট অংশটা আগে বের করে ফেলি, কারণ অবশিষ্ট অংশ তো নাই, তো যেহেতু আমরা আগে এই কাজটা করব। এখন ধীরে ধীরে আমরা যদি একটু চিন্তা করি যে এই যে এই অংশটা, এই যে কাদায় কাদায় আছে, কাদায় আছে এক্স এর এত অংশ না, এক্স এর 1/4 অংশ সমান সমান কি, এর মানে ইনটু, এই যে এক্স ইনটু 1/4 সমান সমান আমরা বলতে পারি কি, এই যে x/4 অংশ, x/4 অংশ, তাই না? এটাই তো বলতে পারি। ইনটু মানে হচ্ছে গুণ। আচ্ছা, পানিতে আছে কতটুকু, পানিতে পানিতে আছে এক্স এর কত 3/5 অংশ। তাহলে আমরা বলতে পারি কত 3x/5 অংশ। তাহলে বাকি বা অবশিষ্ট কত হবে? এই সম্পূর্ণ এক থেকে আমরা এই দুইটা অংশ বাদ দিয়ে দিব, তাহলেই তো অবশিষ্ট বের হয়ে যাবে। x/4, তারপর বাদ দিয়ে দিলাম কত 3x/5, এটাই তো অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট আমরা বের করে ফেলি।
লসাগু যদি করি 20, তাহলে হচ্ছে 20 মাইনাস 5x মাইনাস 4 মানে 12x, তাই না? দেখুন নিচে 20 রাখলাম, এই যে 4 5 20, এখানে 5x লিখছি, আর এইখানে হচ্ছে 3 4 আবার 4, মানে 4 5 20, আর এখানে 4 যেহেতু 3 4 12, আচ্ছা যাই হোক এটা করলাম। তাহলে এইদিকে হয় 12 আর 5 17, তার মানে 20 মাইনাস 17x, এটা হচ্ছে অবশিষ্ট অংশ। তাহলে এই বাসটির দৈর্ঘ্য কত? এই বাসটির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই বাসটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, টোটালটুকু হচ্ছে x মিটার। তাহলে আমরা বলতে পারি না এটা, এটা এবং এটা, এই তিনটার যোগফল কি হবে? x মিটার হবে। এই তিনটার যোগফল হবে x মিটার। এইখান থেকে আরেকটু সহজ রাস্তায় যাওয়া যায়। আমরা টোটাল বাসটির দৈর্ঘ্য কত? এতটুকু না? এই অবশিষ্ট অংশটা একটু চিন্তা করলে আমার এখানে সম্পূর্ণ না ধরে আমি এই যে এইখান থেকেই টোটাল দৈর্ঘ্যটা আমি বের করে ফেলতে পারি। এইখানে যদি আমি x বসায় দেই এই 1 এর জায়গায়, তাহলে আমার একটা ক্যালকুলেশন করে আমার কি হয়ে যাবে, এইখানে ডিরেক্টলি অবশিষ্ট অংশটা বের হয়ে যাবে, তাই না? যেহেতু বাসটির টোটাল দৈর্ঘ্য কত? x মিটার, এইখান থেকে x বের করে ফেললে তাহলে আমার একটু সহজ হইতো। আপনি বুঝতে পারতেছেন কিনা দেখুন, আপনার জন্য কোন ভাবে সহজ হইতো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জন্য কোন ভাবে সহজ হইতো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নে একটু ডাটা একটা জিনিস দেওয়া মনে হয় নাই। অবশিষ্ট অংশের পরিমাণ 3 মিটার। আচ্ছা, অবশিষ্ট অংশ পানির উপরে আছে, অবশিষ্ট অংশ 3 মিটার পানির উপরে আছে, এইটাতে অ্যাড করে নেই 3 মিটার, তাহলে আমার অঙ্কটা হবে, আদারওয়াইজ তো হবে না। কারণ আমার এখানে একটা ভ্যালু দেওয়া দরকার না, অথবা এই ভ্যালুটা যদি না দেই তাহলে কিন্তু অঙ্কটাই মিলানো যাবে না। এটা কিন্তু আছে প্রশ্নে, দেখুন আছে, আমি হয়তো মিস্টেকে এটা লিখে নাই। যাই হোক, আমরা এইটুকু পাইলাম অবশিষ্ট অংশ। এখন আমরা কি করতাম, এইটা 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 এই তিনটার যোগফলের মান কত? x। এটা 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 এই তিনটার যোগফলের মান সমান সমান কি? x। এখন যেহেতু আমার অবশিষ্ট অংশ দেওয়া আছে 3 মিটার, তাহলে তার আমার এটা বের করা লাগতেছে না, তাই না? দেখুন আমরা কি বের করছি, এইটুকু বের করছি, এইটুকু ওকে ঠিক আছে। এখন শর্ত মতে আমরা বলতে পারি না, শর্ত মতে এই এটা এটা আর এই যে অবশিষ্ট অংশ, এই তিনটার যোগফল x মিটার, তাহলে আমরা বলতে পারি x/4 প্লাস হচ্ছে 3x/5 প্লাস হচ্ছে 3 সমান সমান কি x মিটার। এখানে এইটুকু 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 এই তিনটার যোগফলই তো ওই x মিটারের সমান হবে। তাহলে আমরা এইখান থেকে x এর মান বের করে ফেলি। এইখানে 20 দিলাম, তাহলে হচ্ছে 5x প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 3×20 সমান সমান 20, না এই এদিকে x। তাহলে এখন কি করব, 20x আর এটা ওই পাশে গেলে কত হয়ে যেত, 17x সমান সমান কত, 60। তাহলে এখানে 3x সমান সমান 60, অতএব x সমান সমান কত, 20। তাহলে টোটাল বাসটির দৈর্ঘ্য কত, 20 মিটার। এটাই, এইগুলো অঙ্ক খুবই সহজ, আপনারা নিজে নিজেই পারবেন। আমার মনে হয় না তেমন করে দিতে হবে, তাহলে আর আমাদের ভগ্নাংশের চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথ করার দরকার নাই। এখন আমরা গড় থেকে মাত্র 2 বা 3টা অঙ্ক করব, যেহেতু প্রচুর গরম আর অলরেডি আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্ট নিচ্ছি বা একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি মাথা ব্যথার। আপনারা আবার 10 মিনিট অপেক্ষা করুন। আজকে 2টা বিরতি দিয়ে দিলাম 10 মিনিট 10 মিনিট, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ হিউজ গরম, মানে একবারে বলে বোঝানো যাবে না, এত বেশি পরিমাণ গরম। আর আমার ইদানিং একটু মাথা ব্যথাটা বেশি হচ্ছে, তার জন্য অবশ্যই আমার একটা ডাক্তার দেখানো উচিত, আমি দেখাবো ইনশাল্লাহ। আহ আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, হ্যাঁ, এরপরে আমরা গড়ের চ্যাপ্টারটা দেখব। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন 10 মিনিট স্কিপ করে দিবেন টাইম ধরে, তাহলেই হয়ে যাবে।
হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? নাকি ক্যামেরাই হ্যাং হয়ে গেল? আজকের ক্লাসটা নিতে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা কি আছেন? ঠিকঠাক বোঝা যাচ্ছে? বাট আমি কই? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? নাকি? আচ্ছা, যাই হোক, এখন আমরা গড় এই চ্যাপ্টারটা দেখব। আহ অতিরিক্ত গরম থাকার কারণে অনেক বেশি মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছে। আর ক্লাসটা নিতেও আমার খুব কষ্ট হচ্ছে, তারপর আমরা শেষ করব, যেহেতু আমাদের শেষ করতে হবে। তাহলে আমরা এই চ্যাপ্টারটার এইটুকু দেখি এখন। আমার ক্যামেরা কি ডিসকানেক্ট করে কানেক্ট করতে হবে? আবার ক্যামেরার কি হইলো? আমাকে দেখা যাচ্ছে না কেন? তো এটা আমি একটু ক্যামেরা অন অফ করে নেই। আহ, 1 মিনিট আমাকে একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে আবার অ্যাড করে নিতে হবে। এখন ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নাই। দেখুন, আমরা এখন গড়ে এই চ্যাপ্টারটা দেখব। এই চ্যাপ্টার থেকে আমরা 3-4টি অঙ্ক করব। 3-4টি অঙ্ক করলেই হবে, কারণ এই চ্যাপ্টারটাও যথেষ্ট পরিমাণ সহজ। এই চ্যাপ্টার থেকে আমরা 3 থেকে 4টি অঙ্ক এখন করব। এখন ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্টে আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। 5 নাম্বার যেটা রয়েছে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার 3টি ক্রমিক সংখ্যার গুণফল গুণফল তাদের যোগফলের তাদের যোগ ফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? সংখ্যা তিনটির গড় কত? সংখ্যা তিনটির গড় কত? 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। 3টি সংখ্যার গড় কত? এটা আমরা কিভাবে বের করব? দেখুন, 3টা ক্রমিক সংখ্যা ধরে নিতে হবে। ক্রমিক মানে সিরিয়াল থাকবে। তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি, তার আগের সংখ্যা কত হবে? x-1। তার পরের সংখ্যা কত হবে? x+1। এই যে 3টা ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম। ধরি 3টি ক্রমিক সংখ্যা, 3টি
তিনটি ক্রমিক সংখ্যা, ধরি তিনটা ক্রমিক সংখ্যা, এটা একটা হচ্ছে এক্স, এক্স এর থেকে একটু কম একটু বেশি। আপনি চাইলে এইভাবে ধরতে পারতেন এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এভাবেও ধরতে পারতেন এক্স মাইনাস ওয়ান, পরে হচ্ছে এক্স মাইনাস টু, পরে হচ্ছে এইটা ধরলাম কি এক্স, এইভাবেও ধরতে পারতেন। কিন্তু এখন কথা হচ্ছে এইভাবে আর এইভাবে ধরলে একটু আমাদের ক্যালকুলেশন বড় হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে ধরলে এখানের ওয়ান আর এইখানের ওয়ান কাটাকাটি চলে যাবে, এই জন্য আমাদের একটু সুবিধা হয়, এই জন্য আমরা তিনটা ক্রমিক সংখ্যা এইভাবেই ধরবো। এখন শর্ত মতে আমাকে এখানে কি দেওয়া আছে সেটা আমি বসাই দিব। শর্ত মতে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল, এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান, এই যে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল দিলাম এক্স প্লাস ওয়ান, দেখা যায়? আশা করি দেখা যাওয়ার কথা, যদিও একটু ছোট ছোট লিখতেছি। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের 5 গুণ, তাদের যোগফল, এই যে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, আবার হচ্ছে কি এক্স প্লাস ওয়ান, এই যে তাদের যোগফলের কত গুণ? 5 গুণ। এই যে এই কথাটাই বলছে, তিনটা ক্রমিক সংখ্যার গুণফল, এই যে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের, এই যে তাদের যোগফলের 5 গুণ, এই কথাটাই আমাকে এখানে বলছে। এখন তিনটা সংখ্যা আমরা বের করে ফেলবো। এখন এইখানে আমরা যদি গুণ করে ফেলি, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফেললাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এই যে এইখানে a মাইনাস বি আর a প্লাস বি, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্র করে ফেলছি। আর এইখানে এটা আর এটা কেটে দিলাম, এইখানে হয় 3x, 3x আর 5 গুণ করলে কত হয়ে যাবে? 3 পাঁচা 15x, এটা করে ফেললাম। বা এখানে আপনি একটু আরেক লাইনে করেন, সমস্যা নাই, একই কথা। আচ্ছা, এখন আমরা এইখানেও গুণ করে দেই, এটা আর এটা গুণ করলে কত হয়ে যাবে? এক্স কিউব হয়ে যাবে। এটা এটার সাথে গুণ করলে কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। আবার এটা এটার সাথে গুণ মানে গুণ করলে কত হয়ে যাবে? 15x হয়ে যাবে। তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম। তাহলে এটা যদি ওই পাশে পাঠায় দেই, এটা যদি ওই পাশে পাঠায় দেই, বা এটাকে এই পাশে নিয়ে আসি, 16x হয়ে যাবে, বা এটাকে ওই পাশেই পাঠিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 14x হয়ে যাবে, মানে 15 আর 16x হয়ে যাবে। তাহলে আমরা এইটা এইখানে লিখি বা এইদিকে লিখি, এই যে এক্স কিউব সমান সমান কি 16x। তাহলে এখন আমরা একটা এক্স দিয়ে ভাগ করে ফেলি, এইখানে একটা এক্স দিবা, এই এক্স দিয়ে এইখানে ভাগ করে ফেলি, এই এক্সটাই এইখানে পাঠাইয়া দিচ্ছি। 16x ছিল না, এইখানে কাটাকাটি করলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার সমান সমান 16। তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি? রুট ওভার করে দিলাম, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 4। অতএব তিনটা ক্রমিক সংখ্যা কত পেয়ে গেলাম? এই যে 4 থেকে এক বাদ, আবার 4 একটা, আবার 4 এর সাথে এক যোগ করলাম, তাহলে আমরা এই জায়গায় তিনটা সংখ্যা আমরা পেয়ে গেছি। তিনটা ক্রমিক সংখ্যা কত? একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে কি 5। এই তিনটা ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম, এবং এইগুলাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছি? বুঝার কথা, এটা তেমন কোনো কঠিন প্রশ্ন না। এই চ্যাপ্টারটাই আসলে সহজ, আমার মনে হয় না এই অঙ্কগুলো আসলে করে দেওয়া দরকার, তারপর আমি করে দিচ্ছি। আমরা আর দুইটা অঙ্কই করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারও শেষ। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, একদমই সহজ সহজ অঙ্ক এগুলা। ক্লাস 3-4 যখন আপনারা প্রাইভেট পড়ান বা টিউশন করান, দেখবেন এই ধরনের অঙ্ক রয়েছে। আজকের অঙ্কগুলাই একদম সহজ, কিন্তু আমার ক্লাসটা নিতে খুবই কষ্ট হচ্ছে। আমরা হচ্ছে 14 নাম্বার, পিতা ও দুই পুত্রের বয়সের গড়, বয়সের গড় 30 বছর, 30 বছর। দুই পুত্রের বয়সের গড় 20 বছর। দুই পুত্রের বয়সের গড় 20 বছর।
দুই পুত্রের বয়সের গড় 20 বছর। আমরা কি লিখছি? পিতা ও দুই পুত্রের বয়সের গড় 30 বছর। আবার হচ্ছে দুই পুত্রের বয়সের গড় 20 বছর। তাহলে দুই পুত্রের বয়সের গড় 20 বছর। পিতার বয়স কত? একদম সহজ একটা প্রশ্ন, তাই না? পিতার বয়স কত? দেখুন, একদম সহজ একটা প্রশ্ন, তো তেমন কোনো জটিল বিষয়ই না। পিতা ও দুই পুত্র মানুষ কয়জন? তিনজন। তিনজনের বয়সের গড় 30 বছর হলে তিনজনের মোট বয়স কত? 3×90 বছর, এটাই লিখবো। পিতা ও পুত্রের মোট বয়স, পিতা ও দুই পুত্রের, দুই পুত্রের, এটাই হচ্ছে সলিউশন। দুই পুত্রের মোট বয়স কত? পিতা ও দুই পুত্র, তার মানে 3, গড় ছিল কত? 30 কইরা, তাহলে কত? 3×90 বছর। আচ্ছা, আবার দুই পুত্রের বয়সের গড় যখন, আবার আবার দুই পুত্রের বয়স, দুই পুত্রের মোট বয়স কত? 20 × 2, তাহলে 2 × 20 সমান সমান কত? 40 বছর। তাহলে পিতার বয়স কত? এইটা থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে আমি লিখতেছি পিতার বয়স 90 - 40 সমান 50 বছর। এটাই হচ্ছে আনসার। আপনারা পারবেন আশা করি এটা। হ্যাঁ, পিতা ও দুই পুত্রের বয়স, এটা তো 14 না, এটা 17 নাম্বার করে ফেলছি, বুঝছেন না? একই কথাই তো, 17 সেম। আচ্ছা, 17 করি এখন তাহলে। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। এটা হচ্ছে 17 নাম্বার করতেছে এখন। আবার এইখানে পিতা ও দুই পুত্রের বয়সের গড় 20 বছর। 2 বছর পর, 2 বছর পর পুত্রের গড় বয়স, দুই পুত্রের, তাহলে এখানে 2 বছর পর, 2 বছর পর এইখানে একটা বাড়তি কথা অ্যাড হয়েছে, 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর। 12 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বর্তমান, এইখানে একটু বর্তমান কথা আছে, বর্তমান বয়সের গড় 20 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর, তাহলে 2 বছর পর, 2 বছর পর, এই যে এখানে 2 বছর পর দুই পুত্রের বয়সের গড়, মানে 2 বছর পরে যদি দুই পুত্রের বয়সের গড় এত হয়, তাহলে ওইখান থেকে আমাদের পিতার বয়সটা বের করতে হবে। এই অঙ্কটাও সহজ। দেখুন, এটাই হচ্ছে আমাদের আজকের শেষ অঙ্ক। শেষ অঙ্কটাই আমরা করতেছি, আপনি বুঝতে পারবেন। দেখুন, এই অঙ্কটা আমরা করব এখন সেম ভাবেই, তো আগের মতনই। দেখি, বর্তমানে এই যে উপরের লাইনটা আমরা যদি সলিউশনে করি, বর্তমানে বর্তমানে পিতা ও দুই পুত্রের বয়স কত? বর্তমানে পিতা ও দুই পুত্রের বয়স, পিতা ও দুই পুত্রের বয়স কত হবে বর্তমানে? দুই পুত্রের বয়স, তিনজন না, 3 × 20 কত বছর? 60 বছর। 60 বছর। আচ্ছা, 2 বছর পরে, আমরা 2 বছর পরের কথাটা বাদ দেই। 2 বছর পরে, যে এইখানে যে 2 বছর পরে তাদের বয়সটা, ওইটা আমরা বের করে ফেলি, পরে 2 বছর আগে ফিরে চলে আসবো। বা এইখানে একটু চিন্তা করুন, 2 বছর পর তাদের বয়সের গড় 12 বছর, তাহলে আমরা এই 2 বছর পরের ঘটনাটাই লিখি। 2 বছর পর দুই পুত্রের মোট বয়স, দুই পুত্রের মোট বয়স কত হবে? 2 বছর পর দুই পুত্রের বয়স 2 × 12, তাহলে সমান সমান কত?
24 বছর। দুই পুত্রের বয়স 2 বছর পরে, দুই পুত্রের বয়স। এখানে পর কথা লিখছি, অনেক জায়গায় পূর্বে কথা লেখা বলা থাকতে পারে। হ্যাঁ, 2 বছর পর আর পূর্বে এইখানে একটা হিসাব আছে। 2 বছর পরের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 2 বছর পরের ক্ষেত্রে কিন্তু আপনার 2 বছর যোগ হয়ে গেছে বর্তমান থেকে, ওই 2 বছর কিন্তু একটু বাদ দিতে হবে, বুঝছেন? এইখানে একটা কথা হচ্ছে 2 বছর পর আর 2 বছর পূর্বে, এই কথাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দেখুন, 2 বছর পর মানে কি? আপনার বর্তমান বয়সের চাইতে 2 বছর করে বেশি। তাহলে ছেলেদের বর্তমানে কত বছর বয়স হবে? মোট বয়স কত হবে? যেহেতু দুইজন, 2 ইন্টু 2, 4 বাদ দিতে হবে। এই কথাটা বুঝছেন কিনা? বর্তমানে 2 ছেলের বয়স, বর্তমানে 2 ছেলের বয়স, এই যে 24 থেকে আমরা 4 বাদ দিয়ে দিব। 4 কিভাবে বাদ দিব? 2 ইন্টু 2, কারণ দুইজনেরই 2 বছর 2 বছর কি হয়েছে আমার পূর্বে চলে গেছি। পূর্বেই তো 2 বছর, পূর্বেই তো তাদের বর্তমান বয়স, কারণ 2 বছর পরের কথা বলছিলাম, ভবিষ্যৎ। তাহলে 20 বছর। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স 60 থেকে 20 বাদ সমান সমান 40 বছর। আপনি বুঝতে পেরেছেন? এই অঙ্কটা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আপনি জাস্ট ইয়েস লেখেন, ইয়েস। আমাদের এই কোর্সটা একদম শেষের পথে আর কি, কারণ হচ্ছে এরপরে শুধু ধারার একটা ক্লাস আছে, দেখবেন আপনার ওই বইটাতে ধারার মনে হয় মাত্র 4-5টা অঙ্ক দেওয়া আছে, যদিও আমি একটু বেশি করাবো, কারণ ধারা গুরুত্বপূর্ণ। এই ধারা করলেই আপনাদের এই কোর্সটা শেষ। এই কোর্সের পরে আপনি আসলে কোন কোর্সটা চান একদম ফ্রিতে, মানে কোনো টাকা লাগবে না, একদম ফ্রি, আপনি যদি আরো কোনো কোর্স চান সেটা আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের আসলে আমার ক্লাসগুলো ভালো লাগে কি ভালো লাগে না, বা ফ্রি ক্লাসের দরকার আছে কিনা। আর যারা আমাকে চাকরির প্রস্তুতির জন্য মানে পূর্ণাঙ্গ কোর্সের জন্য ভর্তি হতে চান বা অনেকেই নক করেন, তাদেরকে আমি বলবো আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক করবেন, 018 76 21 01। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আপনার সকল চাকরির এনটিসিআর সিএ হয়ে যাবে, এনটিসিআর সিএ থেকে শুরু করে আপনার প্রাইমারি, তারপরে 11 থেকে 20তম গ্রেড, ইভেন হচ্ছে বিসিএস এর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু আপনার এই এক কোর্সে হয়ে যাবে। কোর্স ফিও আমি খুব কমই রাখি, এটা তুলনামূলক অনেক কম, 1500 টাকা, কারণ এক বছরের জন্য আপনি 1500 টাকা খুবই কম আমার কাছে, মানে আমার এই ক্লাসের তুলনায় আর কি খুবই কম। হয়তো আপনার কাছে মনে হতে পারে কোর্স ফিটা অনলাইন অনেক বেশি, কিন্তু ক্লাসের তুলনায় খুবই কম রাখা হয়েছে। ওটাতে আপনি চাইলে ভর্তি হতে পারেন, আর না হলে আপনি অন্তত কমেন্ট করবেন যে আপনার ফ্রি আর কোন ক্লাসটা দরকার। আপনি কি ম্যাথ আবারই দরকার, নাকি ম্যাথের আরো ক্লাস নিতে হবে, নাকি আপনি ইংরেজি চান, নাকি বাংলা চান, ইংলিশ গ্রামার চান, নাকি ইংলিশ লিটারেচার বা বাংলা ব্যাকরণ, নাকি বাংলা সাহিত্য বা জিকের কোন ক্লাসগুলো চান। আমি জানি না কেমন পড়াইতে পারি, বাট আমি সবই পড়াই অ্যাকচুয়ালি। তো আপনার যে ক্লাসটা দরকার আমি সেই ক্লাসটাই নিব আপনাদের। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই অ্যাড আছেন, তো তারাও একটু পরামর্শ দেবেন আপনার কোন ক্লাসগুলো দরকার। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী এই কোর্সে মাত্র আর একটা ক্লাস বাকি আছে। এই কোর্সটা যারা একদম শুরু থেকে করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্লাসগুলো মিস করেছেন তারা ইউটিউবে মেহেদী স্যার লিখে সার্চ দিন। মেহেদী স্যার লিখে সার্চ দিলেই আপনি বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার চ্যানেলটা পেয়ে যাবেন। আর যদিও আরেকটা চ্যানেল আছে জেডি কনভার্স একাডেমি, সেটাও আপনি দেখতে পারেন। মেহেদী স্যার লিখে সার্চ দিলে বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার পেয়ে যাবেন। ওইখানে দেখবেন সেলফ প্রিপারেশন ম্যাথ, এই ক্লাসটা, এই প্লে লিস্টটাই আছে। এই প্লে লিস্টের ভিতরেই এই ক্লাসগুলা সিরিয়ালাইজ, আর টোটালি 21টা ক্লাস পেয়ে যাবেন আপনি। এই 21 ক্লাসেই আমাদের এই ফুল বইটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি আপনার কোনো কোর্সের দরকার পড়ে তাহলে আপনি আমাকে জানাতে পারেন, একদমই ফ্রিতেও আমি ওই কোর্সের ক্লাসগুলো নিব। আর যদি পেইড কোর্সে ভর্তি হন তাহলে তো সেটা অন্য কথা, পেইড কোর্স আসলে সবার জন্য না। যারা হচ্ছে আমার ক্লাসগুলোতে আসলেই অনেক ভালো লাগতেছে,
তারাই কেবল আমার পেইড কোর্সে ভর্তি হবেন। আর যাদের ভালো লাগে না বা ধৈর্য নিতে পারতেছেন না বা ফুল ক্লাসটুকু করতে পারতেছেন না, আপনার ধৈর্য কুলায় না, তাদের দরকার নাই। হ্যাঁ, কারণ ক্লাসগুলা আসলে একটু লম্বা লম্বা ক্লাস হয়, তো এই ক্ষেত্রে আসলে তাদের দরকার নাই। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী আর একটা ক্লাস আছে, একটা ক্লাস হইলে আমাদের এই কোর্সটা শেষ কিন্তু, তাই না? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন কোর্সের দরকার পড়ে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।